বন্ধুরা, একবার ভাবো তো, তুমি প্রতিদিন যে গাড়িটা চালাও সেটি কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরের অন্য দেশ থেকে তোমার শহরে পৌঁছায়। কেউ কি সেটাকে ক্রেনে তুলে জাহাজে রাখে, নাকি বড় কোনো বাক্সে ভরে পাঠানো হয়? এর পেছনের আসল সত্যিটা আরও অবাক করার মতো। বিশ্বের সবচেয়ে বিশাল আর স্মার্ট জাহাজগুলোর একটি হলো রো শিপ, মানে রোল অন রোল অফ, অর্থাৎ গাড়ি নিজে চালিয়ে জাহাজের ভিতরে ঢোকে আর গন্তব্যে পৌঁছে আবার নিজেই বেরিয়ে আসে। শুনতে সিনেমার মতো লাগলেও এটা বাস্তব। একটা রোরো জাহাজ একসাথে ৮,০০০-এরও বেশি গাড়ি বহন করতে পারে, তাও একটাও স্ক্র্যাচ ছাড়া। ভারতও এখন এই শিপগুলোর বড় ব্যবহারকারী হয়ে উঠছে। সাগরমালা প্রজেক্টের মাধ্যমে সরকার এই শিপগুলো জাতীয় জলপথেও চালাচ্ছে। আর মজার বিষয় হলো, ঢাকার রাস্তায় যে BMW দেখছো, বা তোমার গলির রাস্তা খোঁড়া যে জেসিবি মেশিন, দুটোই কোনো না কোনো সময় একটা রোরো শিপের ভেতর থেকে বেরিয়ে এসেছে। প্রথমেই বলি, এটা এমন একটা বিশেষ ধরনের শিপ যেখানে কোনো ক্রেন বা ভারী লিফটিং মেশিন নেই। শুধু একটা বিশাল র্যাম্প থাকে, যেটা সরাসরি পোর্ট থেকে শিপের ভিতর পর্যন্ত চলে যায়। গাড়ি, ট্রাক, বাস, ট্রেলার, এমনকি ট্রেনও সেই র্যাম্প দিয়ে নিজে চলে ভিতরে ঢুকে যায়। বুঝে নাও যেন পানির ওপর ভাসমান একটা বিশাল পার্কিং লট। একটা সাধারণ রোরো শিপে 4 থেকে 5,000 গাড়ি একসাথে রাখা যায়, আর কিছু শিপে 8,000 পর্যন্তও রাখা যায়। ভেতরে একাধিক ডেক থাকে, একদম মলের পার্কিংয়ের মতো। গাড়িগুলো সুশৃঙ্খলভাবে সাজানো থাকে এবং দড়ি আর ক্ল্যাম্প দিয়ে শক্তভাবে বেঁধে রাখা হয়, যাতে পুরো যাত্রায় 1 ইঞ্চিও না নড়ে। এই ডিজাইন এতটাই কার্যকর যে টয়োটা, হিউন্ডা আর মারুতির মতো বিশ্বের বড় গাড়ি কোম্পানিগুলো রপ্তানির জন্য এই সিস্টেমই ব্যবহার করে। এবার জানো, ফ্যাক্টরি থেকে গাড়ি পোর্টে কিভাবে পৌঁছায়। গাড়ি তৈরি হওয়ার পর সেটাকে সরাসরি রাস্তায় নামানো হয় না, বিশেষ অটো র্যাক ট্রাক বা রেল ওয়াগনে লোড করা হয়। ভাবো, একটা ট্রেনে 70টা র্যাক থাকে, আর একটাই ট্রেন 800-রও বেশি গাড়ি একসাথে বহন করতে পারে। পোর্টে পৌঁছানোর পর প্রতিটা গাড়ির বিস্তারিত পরীক্ষা হয়। প্রতিটা আঁচড়, প্রতিটা দাগ, প্রতিটা ছোট বিষয় অফিসিয়ালি নথিভুক্ত করা হয়। তারপর ডকুমেন্টেশন হয়, কোন গাড়ি কোথায় যাবে, ওজন কত, উচ্চতা কত, কোন ডেকে রাখতে হবে, সব একটা পরিকল্পনায় ঠিক করা হয়, যাকে বলে স্টোরেজ প্ল্যান। গাড়ির ফিউল ট্যাঙ্ক মাত্র 25 ভাগ ভরা রাখা হয়, আগুনের ঝুঁকি এড়াতে। গাড়ির ভিতরে কোনো ব্যক্তিগত জিনিস রাখা যাবে না, এটা কঠোর নিয়ম। টায়ার ঠিক মতো ফোলানো থাকতে হবে, সব আলগা পার্ট শক্ত করে বাঁধতে হবে। এই পুরো প্রক্রিয়া পোর্ট টার্মিনালে দক্ষ কর্মীরা পেশাদারভাবে সামলান। তারপরই গাড়ি রোরো শিপে ওঠার জন্য প্রস্তুত হয়। এবার আসো সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে, লোডিং। শিপ পোর্টে ভিড়লে পেছনের দিক থেকে একটা বিশাল হাইড্রোলিক র্যাম্প বেরোয়। এই র্যাম্প এতটাই শক্তিশালী যে 500 টন ওজন অনায়াসে বহন করতে পারে। তারপর আসে স্টিভেডোর টিম। এরা সেই পেশাদার ড্রাইভার যারা গাড়ি চালিয়ে র্যাম্প দিয়ে ভিতরে নিয়ে যায়। স্টোরেজ প্ল্যান অনুযায়ী প্রতিটা ড্রাইভারকে বলে দেওয়া হয় ঠিক কোন ফ্লোরে, কোন লাইনে, কোন নম্বরে গাড়ি রাখতে হবে। গাড়ি পার্ক হওয়ার সাথে সাথে ল্যাশিং করা হয়, মানে বিশেষ ধাতব চেন আর স্ট্র্যাপ দিয়ে গাড়ির চ্যাসিসকে ফ্লোরের সাথে শক্তভাবে বেঁধে ফেলা হয়। একটা গাড়িতে 2 থেকে 6টা ল্যাশিং পয়েন্ট থাকে, 2 পাশ থেকে, যাতে বড় ঢেউয়েও 1 ইঞ্চি না নড়ে। এই পুরো লোডিং প্রক্রিয়া এত দ্রুত যে একটা বড় রোরো শিপ মাত্র 24 ঘন্টায় পুরোপুরি লোড হয়ে যায়, যা কন্টেনার শিপের তুলনায় অনেক বেশি দ্রুত। এবার শিপ যাত্রা শুরু করে। যাত্রাকালে ভিতরের পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে। তাপমাত্রা, আর্দ্রতা সব বজায় রাখা হয়, যাতে গাড়িগুলো নষ্ট না হয়। ক্রু নিয়মিত ডেকে টহল দেয় এবং চেক করে কোনো ল্যাশিং ছিঁড়ে গেছে কিনা, কোনো গাড়ি সরে গেছে কিনা। শিপের ন্যাভিগেশন সিস্টেম, ইঞ্জিন আর স্টেবিলিটি কম্পিউটার সব মিলে কাজ করে। আবহাওয়া বদলালে ক্যাপ্টেন সেই অনুযায়ী রুট পরিবর্তন করেন। একটা রোরো শিপের গড় গতি 18 থেকে 20 নট, যা সমুদ্রের হিসেবে বেশ দ্রুত। ভারত থেকে জাপানের রুট প্রায় 15 থেকে 20 দিনের। ভারত থেকে ইউরোপের রুট 25 থেকে 30 দিনের হতে পারে। রাতেও ক্রু পাড়া করে পাহারা দেয়। 24 ঘন্টা 7 দিন নজরদারি চলে। ভিতরে গাড়িগুলো সম্পূর্ণ নিরাপদ থাকে, কারণ ইঞ্জিন বন্ধ, শুধু ল্যাশিং দিয়ে সুরক্ষিত। এটা যাত্রার সেই পর্যায়ে যখন সবকিছু খুব সুশৃঙ্খল আর শান্তিময়, শুধু পানি আর শিপের শব্দ। গন্তব্য বন্দরে পৌঁছলে শুরু হয় আনলোডিং, মানে রোল অফ। শিপ নিরাপদে ভিড়লে র্যাম্প আবার বেরোয়, একদম একই প্রক্রিয়া, উল্টো দিকে। প্রথমে ল্যাশিং খোলা হয় সতর্কতার সাথে, একটা গাড়ির চেন আর স্ট্র্যাপ খোলা হয়। তারপর স্টোরেজ প্ল্যান অনুযায়ী একটা নির্দিষ্ট ক্রম মেনে গাড়ি বের করা হয়। এই ক্রম খুব গুরুত্বপূর্ণ। ভুল ক্রমে বের করলে শিপের ভারসাম্য নষ্ট হয়ে একদিকে হেলে যেতে পারে। ড্রাইভাররা একটা একটা করে গাড়ি সাবধানে র্যাম্প দিয়ে বের করে বন্দরের নির্দিষ্ট পার্কিং এলাকায় রাখে। তারপর কাস্টমস ক্লিয়ারেন্স হয়। প্রতিটা দেশের নিজস্ব নিয়ম আছে। আমদানি শুল্ক, ডকুমেন্টেশন সব যাচাই হয়। কাস্টমস পার হলে গাড়ি পৌঁছে যায় ক্রেতা বা ডিলারের কাছে। পুরো আনলোডিং প্রক্রিয়া 12 থেকে 24 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়।
ভারতে মুম্বাই, চেন্নাই, নহাবা সেবার মতো বন্দরে এই প্রক্রিয়া নিয়মিত হয়। তুমি ডিলারশিপ থেকে যে নতুন গাড়ি কিনেছো সেটা এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমার হাতে এসেছে। এবার জানো, রোরো শিপ সব একরকম নয়, এদেরও আলাদা আলাদা ধরন আছে। প্রথম ধরন হলো পিসিসি, মানে পিওর কার ক্যারিয়ার, এটা শুধু গাড়ি বহন করে। দ্বিতীয় ধরন পিসিটিসি, মানে পিওর কার অ্যান্ড ট্রাক ক্যারিয়ার, এটা গাড়ির পাশাপাশি ট্রাক আর ভারী যানবাহনও বহন করে। তৃতীয় ধরন কনরো শেপ, এটা হাইব্রিড, কন্টেইনারও বহন করে, চাকাওয়ালা যানবাহনও, একসাথে দুটো কাজ করে। চতুর্থ ধরন রোপ্যাক্স শেপ, এটা সবচেয়ে বিশেষ, এতে যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ভ্রমণ করতে পারে, অনেকটা বড় ফেরির মতো। ভারতে এখন রোপ্যাক্স খুব জনপ্রিয় হচ্ছে। গুজরাটে ঘোঘা থেকে দাহেজ রুটে আর সাগরমালা প্রজেক্টের আওতায় গঙ্গা ব্রহ্মপুত্রের মতো জাতীয় জলপথেও রোরো সেবা শুরু হয়ে গেছে। এটা রাস্তার যানজট কমানোর একটা চমৎকার সমাধান। যে ট্রাক রাস্তায় 8 ঘন্টা লাগায় সেটা শিপে মাত্র 2 ঘন্টায় পৌঁছে যায়। ভারত সরকার এই সিস্টেমকে জোরালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এটা পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ীও। একটা ট্রাক রাস্তায় চললে বেশি জ্বালানি পোড়ায় এবং রাস্তাও ক্ষতিগ্রস্ত করে, কিন্তু শিপে একসাথে হাজার হাজার ট্রাক যায়। তাই রোরো শেপ শুধু আন্তর্জাতিক ব্যবহারের জন্য নয়, ভারতের ভিতরেও এটা বিপ্লব আনছে। যখন তুমি নতুন গাড়ি কিনছো, মনে রেখো সেই গাড়ি হাজার হাজার মাইল রেলে ভ্রমণ করে তারপর একটা রোরো শিপে সমুদ্র পার হয়ে তোমার হাতে এসেছে। একটা রোরো শিপ একদিনে হাজার হাজার ট্রাকের কাজ করে দেয়। এটাই আধুনিক লজিস্টিক্সের আসল শক্তি।